সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশে আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বৃষ্টি, বজ্র থেকে সতর্ক থাকার আহ্বান। গাজায় ইসরায়েলি হামলায় আরও 5 ফিলিস্তিনি নিহত, রয়েছে 9 বছরের এক শিশু। বৃষ্টিতে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20 ম্যাচ পরিত্যক্ত, 2 মে পরবর্তী ম্যাচ। আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্র বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুষলধারে বৃষ্টি হয় রাজধানীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা, এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী। ভোর না হতেই এমন বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা, তাই দিনের শুরুতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীর। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে বিপাকে পড়েন, বাধ্য হয়ে আশ্রয় নেন নিকটস্থ দোকান বা ভবনে। আর যাদের কাছে ছাতা ছিল তারাও পুরোপুরি রক্ষা পাননি। বৃষ্টির কারণে সড়কে গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমার এখন তো অফিসে যেতে হবে, কারণ অনেক লেট হয়ে গেছে। এখন যদি রিক্সা না পাই তাহলে তো অফিসে তো এটা মানবে না। 30 টাকার ভাড়া 30 টাকায় নেওয়া হয়, 40 টাকার ভাড়া 40 টাকায় নেওয়া হয়। স্বাভাবিক ভাড়া, ওই যে একজনের ঠ্যাক দিয়ে ভাড়া নেওয়া তা হয় না। আজকে বৃষ্টির জন্য আর কি, প্রতিদিন এত দাঁড়াইতে হয় না। বৃষ্টি, তারপর হচ্ছে ধাক্কাধাক্কি বাসের মধ্যে। সকাল তখন বৃষ্টি হইতেছে, গাড়ি পাইতেছে না, অনেক সময় ধরে দাঁড়ায় আছে। বৃষ্টির প্রভাবে ঢাকার বিভিন্ন সড়ক ও গলিতে দেখা দেয় জলাবদ্ধতা। এতে বিভিন্ন যানবাহন চলে ধীর গতিতে। এ সময় দুর্ভোগে পড়েন অফিসগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। বৈরী আবহাওয়ায় অনেক স্কুলে বন্ধ গেছে ক্লাস ও পরীক্ষা। বৃষ্টির কারণে এই ছাত্ররা যে আসতে পারবে না, এই কারণে পরীক্ষা বন্ধ করে স্থগিত করছে। পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ আগে ওইটা পোস্টপন্ড হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, অতিরিক্ত বৃষ্টি, আজ যাতায়াতে খুবই কষ্ট হয়ে গেছে। আমার ওই জায়গায় অনেক পানি জমছে। বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিসের এই কর্মকর্তা। চলমান যে বৃষ্টি রয়েছে এটা কন্টিনিউ করবে। এটা আগামী মাসের 3-4 তারিখ পর্যন্ত অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। এর প্রভাবে মাঝে মাঝে বৃষ্টি হবে, যেটা হচ্ছে আগামী 4-5 তারিখ পর্যন্ত অনেক জায়গায় ভারী বর্ষণ হবে। এই সময় বৃষ্টি না, ভারী বর্ষণ না, এর সাথে বজ্রপাত রয়েছে এবং কালবৈশাখী ঝড়ো হাওয়া রয়েছে, এমনকি সাগর উত্তাল রয়েছে। জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পশ্চিমা লঘুচাপের কারণে আগাম বৃষ্টি হচ্ছে, একই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা বেড়েছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকা। এতে দ্বিতীয় দিনের মতো জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রামবাসী। অবশ্য চট্টগ্রামের জলাবদ্ধতা অব্যাহত থাকায় দুঃখ প্রকাশ করে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার জাতীয় সংসদে জলাবদ্ধতা নিরসনে জনগণকে সচেতন হওয়ার আহ্বানও জানান তারেক রহমান। চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনের মতোই কিন্তু নির্মাঞ্চলগুলো এভাবে জলযন্ত্রের সৃষ্টি হয়েছে। সকাল থেকে এই প্রবর্তকের মোড়ে হাঁটু থেকে কোমর পানি। সাধারণ মানুষের যে দুর্ভোগ, সে দুর্ভোগ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। অবস্থা বেশি খারাপ। এখানে চট্টগ্রাম মেডিকেলে আমার এক বন্ধুর বাচ্চা দেখতে আসলাম, কিন্তু এই অবস্থা হবে জানলে তো আসতাম না। বন্দরনগরী বলে কথা, এটা আরো উন্নত হওয়া দরকার। পানি সামনের দিকে বুক ভ্রমণ পানি, এখান পর্যন্ত পানি, দুর্ভোগ তো অনেকেই দুর্ভোগ। জিসি মোড়ে আমার বাসা, তো আমি যে এখন বাসায় যাব, এই আবার পানি মারিয়ে যেতে হচ্ছে আর কি। গতকালকে অফিস শেষ করে সেম এতটুকু পানিতে এখান দিয়ে যাওয়া লাগছে, আর কোনো ওয়ে নাই। যে ফার্মাসিউটিক্যালে জব করি, এখন আবার অফিসে যাইতে হচ্ছে। তো আমরা আমাদের জবের জন্য আসলে এত কষ্ট করে যাইতে হচ্ছে। রিক্সাওয়ালারা খুবই কষ্ট করতেছে, সবার অনেক কষ্ট, খুব বেশি কষ্ট। কষ্ট তো হচ্ছে। এখানে তো মনে করেন যে পানিগুলো উঠতেছে, নালার যে কাজ করতেছে ওরা, যে মনে করে একটা শেষ করে তো আরেকটা করছে না। এটা আমাদের জন্য একটা সম্পূর্ণ ব্যর্থতা, আর কিছু না। কিন্তু এই বাচ্চা নিয়ে এই অসুস্থ অবস্থায় হসপিটালে যাওয়া অনেক কষ্ট। বৃষ্টি কিন্তু মানুষের জন্য বৃষ্টি বিলাস বলা হয়, কিন্তু চট্টগ্রামের মানুষের জন্য বৃষ্টি মানে হচ্ছে একটি আতঙ্ক। ঝড়ো হাওয়া যখন বাড়তে থাকে, বৃষ্টির তীব্রতা যখন বাড়তে থাকে, তখন চট্টগ্রামের নির্মাঞ্চলগুলো এভাবে পানিতে তলিয়ে যায়। নগরকে এভাবে অপরিকল্পিতভাবে যারা তৈরি করেছে, তারা কিন্তু এই দায় এড়াতে পারে না।
এক গলা গলা পানি হয়েছে আমাদের, দেখেন অনেক কষ্ট হচ্ছে। সময় যে দেখেন তো বন্ধ হয়ে গেছে, দেখেন না পানি উঠে গেছে, কাস্টমার আসতে পারতেছে না, তারপর অনেক মাল নষ্ট হয়ে গেছে। চট্টগ্রামের এই জলাবদ্ধতার অভিশাপ থেকে সাধারণ মানুষ কিভাবে মুক্তি পাবে সেটি কিন্তু আজ সংসদ ভবনও যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও বলেছেন সবাইকে যেন তাড়াতাড়ি এখান থেকে মুক্ত করা হয়। চট্টগ্রামের প্রবর্তক মোড় থেকে রুনা আনসারী, দীপ্ত সংবাদ। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে 4 টাকা বাড়িয়ে 195 টাকা থেকে 199 টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্য তেলের বাজার মূল্য নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, বোতলজাত তেলের পাশাপাশি খোলা তেলেও লিটারে 4 টাকা বৃদ্ধি করে 175 টাকা থেকে 179 টাকা করা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। জানান, ভোক্তারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করবেন, এতে বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। আমদানিকারক এবং রিফাইনাররা ক্রমাগতভাবে অনুরোধ জানিয়ে আসছিলেন আমাদেরকে যে মূল্যর একটা ঊর্ধ্ব সমন্বয় করার জন্য, না হলে তাদের ক্রমাগত লোকসানের কবলে পড়ে তাদের পুঁজি নিঃশেষিত হয়ে যাচ্ছে। মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও সমপরিমাণ যোগ হবে। আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্প আকারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলন। পাশাপাশি শিক্ষার্থীরা পাটের তৈরি স্কুল ব্যাগ এবং জুতাও বিনামূল্যে পাবে বলে জানান তিনি। বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে এসব কথা জানান শিক্ষামন্ত্রী। প্রথমে 1 লক্ষ জুতা, মোজা, প্যান্ট, শার্ট, কামিজ, সালোয়ার 1 লক্ষ প্রথম বিজিএমই থেকে দিচ্ছেন তারা। তারপরে আমাদের সরকার থেকে, এলজিডি মিনিস্ট্রি থেকে, আমাদের মিনিস্ট্রি থেকে অ্যাজ এ হোল টোটাল প্রোগ্রামটা আমরা করব। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। অনিয়ন্ত্রিত গতির এসব যান মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ছে। এতে ঝুঁকিতে পড়ছেন যাত্রী ও চালকরা, কিন্তু দেখার যেন কেউ নেই। যত্রতত্র ব্যাটারি চালিত রিকশার দাপট নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব। রাজধানী সহ সারা দেশে বিভিন্ন অলিগলিতে ব্যাটারি চালিত রিকশার দাপট এখন নিত্যদিনের বাস্তবতা। নেই কোনো লাইসেন্স, নেই গতির নিয়ন্ত্রণ, আর এই অনিয়ন্ত্রিত গতির বলি হচ্ছে সাধারণ মানুষ। আমি ওয়াইফকে প্রথমে জানাই নেই যে ওর বাচ্চাটা নাই। 2024 সালের সেপ্টেম্বরের ঘটনা। অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখিয়ে রাজধানীর বাসায় ফিরছিলেন শাহিদ আহমেদ, কিন্তু বেপরোয়া একটি ব্যাটারি চালিত রিকশা তছনছ করে দেয় তাদের পৃথিবী। স্ত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু এরই মধ্যে শেষ হয়ে যায় তার গর্ভের সন্তান। অভিশপ্ত এই দিনের কথা ভুলতে পারছেন না শাহিদ। হসপিটাল থেকে আমি রিপোর্টটা নেওয়ার আগ পর্যন্ত আমার হার্ট মনে হচ্ছিল যে আমার হার্ট বেড়ে যাবে, এরকম একটা অবস্থা। আর আমি যখন রিপোর্টটা পাই, একটা আমি শিওর যারা প্রথমবার বাবা হয়েছে তারা এই ব্যাপারটা ফিল করতে পারে যে আমি যখন দেখি যে আমার বাচ্চার হার্টবিটটা নাই, এরপর আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার কথা খারাপ লাগছিল। তিনি জানান, সন্তান হারানোর শোকের সাথে শুরু হয় তাদের মানসিক বিপর্যয়। শাহিদের স্ত্রী সাইমা আক্তার মিম মেডিকেল শিক্ষার্থী হওয়ায় শারীরিক মানসিক কষ্টের পাশাপাশি তার পড়াশোনার অপূরণীয় ক্ষতি হয়। আমরা যারা প্রথম বাবা হওয়ার ফিলিংস যারাই পেয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে, তারা জানে যে বাবা হব, আসবে, এই ফিলিংসের উপরে দুনিয়ার কোনো ধরনের ফিলিংস থাকতে পারে বলে আমার মনে হয় না। তো এখনও অবধি আমি আমার প্রথম বাচ্চা, ও বাচ্চাটা থাকলে হয়তো 1-1.5 বছর বয়স হতো, আমরা এখনও মিস করি আর সারা জীবন মিস করি। আর আমি চাই না যে আর কারো এই এত বড় অপূরণীয় ক্ষতিটা হোক। চিকিৎসকরা জানান, ব্যাটারি চালিত রিকশার যাত্রীর পাশাপাশি চালকদের জীবনও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। 1626 জন অ্যাক্সিডেন্টাল রোগীর চিকিৎসা দিয়েছে এমার্জেন্সি ভিত্তিতে ঈদের বন্ধে। সেখানে অটো চালিত অ্যাক্সিডেন্টের সংখ্যা ছিল 387। একটি মানুষ ধরি প্রতিদিন টানা গাড়ি চালায়, এটি যে শুধু যে গাড়ির অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেই আপনার ব্যাপারটা প্রযোজ্য তা না।
ড্রাইভারের নিজের স্বাস্থ্যগত দিক থেকেও এটা আমি মনে করি যে এক ধরনের ঝুঁকি। শাহিদ আহমেদের জীবনের ট্র্যাজেডি কেবল একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের অব্যবস্থাপনার চরম এক প্রতিফলন। একটি স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়েছে, কিন্তু প্রশ্ন হলো আর কত প্রাণ ছড়লে টনক নড়বে প্রশাসনের? এই অবৈধ ও অনিয়ন্ত্রিত মরণফাঁদগুলো কি এভাবেই রাজপথে দাপিয়ে বেড়াবে? হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সাধারণ আইনজীবী ও জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচন করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপির নবনির্বাচিত আইন সম্পাদক ও সিনিয়র আইনজীবী বদরুদ্দোজা বাদল। বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের একথা বলেন বিএনপির আইন সম্পাদক। এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বলেন, আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই তাদের আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। আওয়ামীপন্থী আইনজীবীদের সব ধরনের তৎপরতা সুপ্রিম কোর্টে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে তারা আরও বলেন, সুপ্রিম কোর্টে তাদের সভা সমাবেশ বা সাংবাদিক সম্মেলন করার আইনগত বৈধতা নেই। নিষিদ্ধ আওয়ামী লীগের প্যানেলে বা ব্যানারে নির্বাচন করেছে বা সমর্থন করেছে তাদের কেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয়? এটা জুলাই যোদ্ধাদের দরখাস্তর প্রেক্ষিতে এবং অনেক সাধারণ আইনজীবীদের দরখাস্তর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বার এটার সিদ্ধান্ত নিয়েছে। কাজে এখানে সাধারণ আইনজীবীরা সেটাকে সমর্থন করেছে। 2025 সালে দেশে HIV/AIDS আক্রান্ত হয়ে 219 জন রোগী মারা গেছে, শনাক্ত হয় 1491 জন, যা বিগত বছরগুলোর মধ্যে সর্বোচ্চ। গত 5 বছর ধরেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসা কার্যক্রমে ধীরগতি এবং অসচেতনতাই এর জন্য দায়ী বলে জানান চিকিৎসকরা। বুধবার রাজধানীর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম এবং এইডস হেলথ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভায় এসব বিষয় উঠে আসে। আলোচকরা জানান, বর্তমানে দেশের 23 জেলায় এইডস নির্মূলের সরকারি কার্যক্রম চলমান আছে। এমনও ওষুধ হয়েছে এখন যে একটা ইনজেকশন নিলে আপনি 1 বছর ভালো থাকতে পারবেন, মানে একটা আক্রান্ত ব্যক্তি এখন যেমন প্রতিদিন কিন্তু ট্যাবলেট খেতে হয় HIV রোগীর, প্রতিদিনই মনে করে করে ওষুধ খেতে, যদি না খায় 2 দিন 3 দিন বা 1 মাস যদি সে না খেতে পারে তাহলে ভাইরাল একটা রেজিস্ট্যান্স হয়। কিন্তু এই জন্য এটা দূর করার জন্য এখন এমন ওষুধ এসেছে যে আপনি একবার বছরে একটা যদি ইনজেকশন নেন আপনি 1 বছর আর কোনো ওষুধই খেতে হবে না। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় চলমান সহিংসতার মধ্যে ইসরায়েলি হামলায় 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 9 বছর বয়সী এক শিশুও রয়েছে। মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। উপত্যকাটির সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, গাজা সিটির রেমাল এলাকায় একটি গাড়িতে ড্রোন থেকে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে 4 জন নিহত এবং আরও 6 জন আহত হন। এছাড়া খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলা ও গোলাবর্ষণের সময় 9 বছর বয়সী এক শিশু নিহত হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইয়েলো লাইনের এলাকায় একজন সন্দেহভাজন ব্যক্তি সেনাদের দিকে এগিয়ে আসায় তারা তাৎক্ষণিকভাবে গুলি চালিয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা ইসরায়েলি আগ্রাসন এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 72,594 জনে এবং আহত হয়েছেন 1,72,404 জন। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের মেয়াদ আরও দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ বজায় রাখতে দেশটির বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধ রাখার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। মার্কিন কর্মকর্তারা আরও জানান, ইরানে আবারও বোমা হামলা শুরু করা বা পুরোপুরি সরে যাওয়ার চেয়ে অবরোধ চালিয়ে যাওয়া তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ বলে ট্রাম্প মনে করেন। এদিকে এ খবরের পর আজ বুধবার সকালে বিশ্ববাজারে তেলের দাম নতুন করে বেড়েছে। বুধবার অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম 1% বেড়ে $112 বিক্রি হচ্ছে। এবারে জানিয়ে দিব খেলার খবর। বৃষ্টির কারণে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ পরিত্যক্ত হয়েছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। 2 দলের অধিনায়ককে ডেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-20 পরিত্যক্তের মাধ্যমে চট্টগ্রাম পর্বের খেলা শেষ। 2 মে সিরিজের তৃতীয় শেষ টি-20 হবে ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে লিটন দাসের দল।
80-90-এর দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ির আদলে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। এখন পর্যন্ত 1,60,779 জন কিশোর কিশোরী রেজিস্ট্রেশন করেছে 18টি ইভেন্টে। এর মধ্যে 1,16,646 জন কিশোর ও 44,133 জন কিশোরী রয়েছেন। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। যুব সমাজকে ক্রীড়ামুখী ও মেধাবী ক্রীড়াবিদ বের করতে 12 থেকে 14 বছর বয়সী শিশুদের নিয়ে মোট 7টি জনপ্রিয় ইভেন্টে এই প্রতিযোগিতা হবে। আগামী 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশে আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বৃষ্টি, বজ্রপাত থেকে সতর্ক থাকার আহ্বান। গাজা ইসরায়েলি হামলায় আরও 5 ফিলিস্তিনি নিহত, রয়েছে 9 বছরের এক শিশু। বৃষ্টিতে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20 ম্যাচ পরিত্যক্ত। 2 মে পরবর্তী ম্যাচ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।